একবার ভাবুন তো, আপনি একজন তুখোড় গোয়েন্দা, কিন্তু আপনার স্মৃতিশক্তি ঠিক 2 মিনিট পর পর মুছে যায়। নিজের জীবনের প্রতিটা মুহূর্ত আপনাকে ডায়েরির পাতায় লিখে রাখতে হয়। ঠিক এই অবস্থায় আপনার হাতে এলো এক বড় খুনের কেস। তদন্ত করতে গিয়ে আপনি হঠাৎ আবিষ্কার করলেন, যাদের আপনি খুঁজছেন তারা আসলে অন্য কেউ নয়, আপনার নিজের ভাইয়ের খুনি। কিন্তু বড় বিপদ হলো, শত্রুর নাম ডায়েরিতে লিখে রাখার আগেই যদি আপনি সবকিছু ভুলে যান, তখন আপনার সামনে দাঁড়িয়ে থাকা খুনিটাই যদি বন্ধু সেজে আপনার সাথে নাটক করে। একদিকে প্রতিশোধের আগুন, অন্যদিকে প্রতি মুহূর্তে হারিয়ে যাওয়া স্মৃতি। নিজের ডায়েরির পাতা ভরসা করে আপনি কি পারবেন ভাইয়ের খুনিদের সাজা দিতে? ঠিক এমনি একটি রহস্যময় গল্প নিয়ে নির্মিত তারকাটা সিরিজটি। টানটান উত্তেজনা আর প্রতি মুহূর্তের সন্দেহের এই খেলায় গল্পের একদম শেষের অবিশ্বাস্য টুইস্টটি আপনার মাথা পুরোপুরি ঘুরিয়ে দেবে। কাহিনীর শুরুটা হয় কানিপুরের এক নিঝুম থমথমে ও অন্ধকার এলাকা থেকে। রাতের গভীর আধারে এক কপতি নদীর ধারে বসে একান্তে প্রেম করছিল। ঠিকমতো ভিডিও কলে কথা বলতে পারে না বলে প্রেমিক অত্যন্ত খুশি মনে তার প্রেমিকাকে একটি নতুন ও দামি স্মার্টফোন উপহার দেয়। প্রেমিকা আনন্দিত হয়ে সেই নতুন ফোনের ভিডিও কোয়ালিটি কেমন তা পরীক্ষা করার জন্য চারপাশের অন্ধকার নদীর দৃশ্য এবং নিজেদের সামনের ক্যামেরায় সরাসরি রেকর্ড করতে শুরু করে। ঠিক তখনই পিছনের ব্যাকগ্রাউন্ডে তাদের ফোনের ক্যামেরায় ধরা পড়ে এক রোমহর্ষক ও শিউরে ওঠার মতো দৃশ্য। তারা মোবাইল স্ক্রিনে দেখতে পায়, বেশ কিছু দূরে এক ব্যক্তি মুখ ঢেকে একটি বিলাসবহুল গাড়ির পেছনের ডিক্কি থেকে একজনের নিথর লাশ বের করছে, আবার তা পরক্ষণেই চোরের মতো গাড়ির ভেতরে ঢুকিয়ে পুরো গাড়িটিকে ধাক্কা দিয়ে নদীর গভীর পানিতে ফেলে দিচ্ছে। এই ভয়ানক ও অবিশ্বাস্য সরাসরি অপরাধের দৃশ্য নিজেদের চোখে দেখে প্রেমিক যুগল চরম ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। পরের দিন সকালে পুলিশ খবর পেয়ে ক্রেন দিয়ে নদী থেকে সেই বিলাসবহুল গাড়িটি টেনে উপরে উদ্ধার করে। সেখানে মুহূর্তে ভিড় জমায় শত শত সাধারণ মানুষ, কৌতূহলী জনতা ও উৎসুক সংবাদকর্মীরা। সাংবাদিকদের সরাসরি সম্প্রচারের মাধ্যমে জানা যায়, গাড়ির ভেতরে যে লাশটি পাওয়া গেছে সেটি আসলে কানিপুরের কুখ্যাত, প্রভাবশালী ও শীর্ষ ব্যবসায়ী অশোক চৌধুরীর একমাত্র ছেলে রাহুল চৌধুরীর। গাড়ির ভেতর থেকে লাশের পাশাপাশি প্রচুর পরিমাণে মাদক উদ্ধার হওয়ায় পুলিশ তাদের প্রাথমিক তদন্তে অনুমান করে যে অতিরিক্ত মাদক নিয়ে বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে অশোক চৌধুরী তার পার্সোনাল লয়ার রঞ্জন বোসকে সাথে নিয়ে অত্যন্ত গম্ভীর মুখে হাজির হন। অশোকের এমন শান্ত উপস্থিতি দেখে এক অভিজ্ঞ প্রবীণ সাংবাদিক তার ক্যামেরাম্যানকে ফিসফিস করে বলেন, এই অশোক চৌধুরী যদি আগের মতো নিষ্ঠুর থাকত, তবে নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে আজ পুরো কানিপুর শহর পুড়িয়ে ছারখার করে দিত। ক্যামেরাম্যানের প্রশ্নের জবাবে সেই সাংবাদিক কানিপুরের পুরনো অপরাধ জগতের এক কুৎসিত ও কালো ইতিহাস তুলে ধরেন। একসময় এই পুরো কানিপুর শহর একচ্ছত্রভাবে শাসন করত রায়বর্মন পরিবার। চোরাচালান, কয়লা সিন্ডিকেট, অবৈধ অস্ত্র ও মাদকের কারবার থেকে শুরু করে যাবতীয় বড় অপরাধের সাম্রাজ্য ছিল একমাত্র তাদের নিয়ন্ত্রণে। আর এই রায়বর্মনের সবচেয়ে বিশ্বস্ত ডানহাত ও খাস লোক ছিল অশোক চৌধুরী। অশোক মনে মনে আশা করেছিল বর্মন তার কয়লা খনির পুরো দায়িত্ব ও সাম্রাজ্যের চাবি তাকে দেবে, কিন্তু বর্মন সেই বিশাল দায়িত্ব নিজের যোগ্য ছেলেকে বুঝিয়ে দেয়। এই চরম অপমান, ক্ষমতার লোভ ও বিশ্বাসঘাতকতা সহ্য করতে না পেরে অশোক এক রাতে রায়বর্মন পরিবারের সবাইকে খাবারের সাথে কড়া ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে এবং পুরো রাজকীয় বাড়িতে আগুন ধরিয়ে সবাইকে জীবন্ত পুড়িয়ে মারে। বর্মনের 3 বছরের এক ছোট্ট নিষ্পাপ ভাতিজিকে নিয়ে তার মা কোনো মতে পালিয়ে বাঁচার চেষ্টা করলেও অশোকের নিষ্ঠুর হাত থেকে তারাও শেষ পর্যন্ত রেহাই পায়নি বলেই পুরো শহর আজীবন জেনে আসছিল। তবে বর্তমান সময়ে এসে কানিপুরের অপরাধের দৃশ্যপট অনেকটাই বদলে গেছে। সেখানে এখন নতুন গডফাদার হিসেবে রাজত্ব করছে ডোডো নামের এক হিংস্র ও বেপরোয়া যুবক। রাহুল চৌধুরীর মৃত্যুর খবর শুনে ডোডো দলবল নিয়ে সেখানে এসে হাজির হয় এবং অশোক চৌধুরীর সামনে দাঁড়িয়ে তাকে খোলা চ্যালেঞ্জ করে অত্যন্ত বিশ্রীভাবে উপহাস করতে থাকে। অশোক সহ শহরের সাধারণ মানুষ, এমনকি পুলিশ প্রশাসনও মনে মনে খুব ভালো করে জানে যে রাহুলকে ডোডোই খুন করেছে, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কেউ তার একটা চুলও ছুঁতে পারবে না, কারণ ডোডোকে আটকানোর মতো আইনি বা বেআইনি ক্ষমতা এই শহরে এই মুহূর্তে কারও নেই। একমাত্র এমন কোনো পাগল যদি আসে যার মাথার তার কাটা। ঠিক এই জটিল পরিস্থিতিতে কাহিনীর মূল গল্পে প্রবেশ ঘটে অগ্নির। তাকে প্রথমবার দেখা যায় একটি অভিজাত হোটেলের লিফটের সামনে অচেতন অবস্থা থেকে ধরফর করে জেগে উঠতে।
জেগে উঠেই সে চরম বিভ্রান্ত হয়ে পড়ে যে সে আসলে এখানে কেন এসেছে, কার সাথে দেখা করতে এসেছে বা কী করছে। পুলিশ থেকে চাকরি চলে যাওয়ার পর সে এখন নিজের ভাঙা বাড়ি থেকে ব্যক্তিগতভাবে গোয়েন্দাগিরির কাজ করে সংসার চালায়। সে মূলত তার ডায়েরির 107 নম্বর কেসের তদন্তে এই নির্দিষ্ট হোটেলে এসেছিল, কিন্তু মেমোরি লসের কারণে সে 229 ও 206 নম্বর রুমের মধ্যে গুলিয়ে একাকার করে ফেলে। 229 নম্বর রুমে নক করে নিজের ফোন দিয়ে ভিডিও করার সময় ভেতর থেকে এক বিশালাকার লোক বের হয়ে অগ্নির নাকে সজোরে এক ঘুষি মারে এবং অগ্নির সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। জ্ঞান ফেরার পর অগ্নি তার স্বভাবসুলভ রাগে ও ক্ষোভে নিজের সামনে দাঁড়িয়ে থাকা আরেক সম্পূর্ণ নির্দোষ লোককে পাল্টা ঘুষি মারে, যদিও সে নিজেও জানে না কেন তাকে মারল। মার খাওয়া লোকটি অগ্নিকে আস্ত একটা তার কাটা পাগল বলে গালি দিয়ে সেখান থেকে চলে যায়। অগ্নি দেখতে পায় মাটিতে পড়ে তার একমাত্র ফোনটি ভেঙে পুরোপুরি নষ্ট হয়ে গেছে, তাই সেটিকে বিরক্ত হয়ে সেখানেই ফেলে সে হোটেলের বাইরে চলে আসে। বাইরে এসে সে নিজের বাইকটাও ঠিকমতো চিনতে পারছিল না, কিন্তু বাইকের সিটে বসা মাত্রই অবচেতন মনে তার পুরনো কিছু যান্ত্রিক স্মৃতি ফিরে আসে। বাইকের ব্যাগে হাত দিতেই একটি সচল ও চালু ফোন পায়। ফোনটি হঠাৎ বাজতেই ওপাশ থেকে এক ক্ষুব্ধ মহিলা তার ব্যক্তিগত কেসের অগ্রগতির কথা জানতে চায়। অগ্নির সাথে সাথে তার পকেটের ডায়েরি চেক করে দেখতে পায় এটি আসলে 108 নম্বর কেস, যেখানে এক দুর্নীতিবাজ পুলিশ অফিসারের পরকীয়া প্রেমের গোপন প্রমাণ জোগাড় করার দায়িত্ব ছিল তার। অগ্নি দ্রুত সেই হোটেলের পেছনের জানালা দিয়ে সেই পরকীয়ার ভিডিও ধারণ করে, কিন্তু হোটেলের দালালরা তাকে দেখে ফেললে সবাই তাকে ধরার জন্য পিছু নেয়। সে কোনো মতে সবার চোখ ফাঁকি দিয়ে নিজের জরাজীর্ণ ও নোংরা বাড়িতে ফিরে আসে। বাড়ি ফিরতেই লয়ার রঞ্জন বোস তাকে ফোন করে বলে, অগ্নি, তোমার ডায়েরিটা আগে হাতে নাও এবং ভালো করে শোনো। একটা খুব বড় কেস আছে যার জন্য তোমাকে এখনই কানিপুরে আসতে হবে। এসে আগে সরাসরি আমার সাথে দেখা করবে। এই কেসটা তোমার পুরো জীবন বদলে দেবে। রঞ্জনের কড়া কথা মতো অগ্নি কানিপুরের উদ্দেশ্যে তার বাইক নিয়ে রওনা দেয়। পথের মধ্যে এক হাইওয়ে রেস্টুরেন্টে খেতে বসলে হোটেলের ম্যানেজার তাকে চিনে ফেলে এবং তার উপর চরম ক্ষোভ প্রকাশ করে খাবার না দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়। এতে স্পষ্ট বোঝা যায় যে অতীতে অগ্নি এখানে কোনো বড় রকমের ঝামেলা বা অন্যায় করেছিল, যা তার এখন আর বিন্দুমাত্র মনে নেই। এমনকি কানিপুরের আদালতে পৌঁছানোর পর উকিল থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই তাকে দেখে কানাঘুষো করতে থাকে যে এই জঘন্য অপরাধী জেল থেকে কবে ছাড়া পেল। একে তো সারা জীবন জেলেই রাখা উচিত ছিল। রঞ্জন বোসের চেম্বারে আসার পর রঞ্জন যাকে একটি জামিনের কাগজে সই করতে বলে। অগ্নি যখন অবাক হয়ে বলে সে তো একজন পুলিশ অফিসার, তখন রঞ্জন হাসি মুখে জানায় সে একসময় পুলিশে ছিল কিন্তু এখন আর নেই। এরপর রঞ্জন তাকে মূল কেসের বিষয়ে নিয়ে আসে এবং জানায় অশোক চৌধুরীর ছেলের রাহুল চৌধুরী মার্ডার হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টে মাদক ও ড্রাগসের ওভারডোজের কথা বলা হলেও এটি আসলে একটি অত্যন্ত পরিকল্পিত ও ঠান্ডা মাথার হত্যাকাণ্ড। অগ্নি যখন অবুঝ শিশুর মতো প্রশ্ন করে এই রাহুল বা অশোক চৌধুরী কারা, তখন রঞ্জন বিরক্ত হয়ে তাকে শুধু আসল খুনিকে খুঁজে বের করার নির্দেশ দেয়। এদিকে ডোডোর অপরাধ জগতের চরম নিষ্ঠুরতা ও ক্ষমতা দেখানো হয়। সে এক চার্চের ফাদারের কাছ থেকে ভুয়ো ও আধ্যাত্মিক আশ্বাসের বিনিময়ে হাসি মুখে 3 লাখ টাকা দান করে দেয় এবং অন্যদিকে সঠিক সময়ে পাওনা টাকা ও হিসাব না দেওয়ায় নিজের এক বিশ্বস্ত লোকের উপর নির্মম অত্যাচার চালিয়ে তার অঙ্গ কেটে দেয়। ডোডোর কাছে তখন বরদা নামের এক রহস্যময় ও আড়ালের ব্যক্তির ফোন আসে, যার কথা ডোডো বাধ্য ছেলের মতো শোনে। সেই বরদা ডোডোকে জানায় যে অগ্নি আবার কানিপুরে ফিরে এসেছে। ডোডো এই খবর শোনা মাত্রই অগ্নির সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। রাতে অগ্নি এক নোংরা বারে গিয়ে নিজের ইচ্ছেমতো অতিরিক্ত মদ্যপান করে নিজের হোটেলের রুমে ফিরে বিছানায় শোবা মাত্রই ডোডো হঠাৎ অন্ধকারের মধ্য থেকে এক ভুতুড়ে অবয়বে এসে অগ্নির মাথায় সরাসরি গুলি ভরা পিস্তল ঠেকায়। ঠিক এই রোমাঞ্চকর মুহূর্তে কাহিনীর দৃশ্যপট অতীতের স্মৃতির মাধ্যমে নিয়ে যাওয়া হয় আজ থেকে ঠিক 1.5 বছর আগের অতীতে। তখন অগ্নি কানিপুরের একজন সৎ ও দাপুটে পুলিশ অফিসার ছিল, কিন্তু নিজের ভেতরের এক মানসিক যন্ত্রণার কারণে সে নিজেও গোপনে মাদকের নেশায় মগ্ন ছিল। একদিন হোটেলের এক অতি সাধারণ কর্মচারী কেশব তাকে ফোন করে জানায় যে তার একমাত্র ছোট ভাই টিনটিনকে ডোডোর হোটেলের দিকে একা যেতে দেখা গেছে। অগ্নি এই কথা শুনে রেগে আগুন হয়ে যায় এবং নিজের হাতের মাদক নিয়েই সরাসরি টিনটিনের কাছে গিয়ে তাকে চড় থাপ্পড় মেরে শাসন করার চেষ্টা করে। টিনটিন তখন চরম ক্ষোভের সাথে জানায় যে সে কোনো মাদক নেয় না, সে শুধু বন্ধুদের জোর করায় একটু বিয়ার খেতে গিয়েছিল এবং অগ্নি নিজে যেখানে 24 ঘন্টা মাদকের নেশা করে সেখানে তাকে শাসন করার কোনো নৈতিক অধিকার অগ্নির নেই। তাদের বাবা মা এক সড়ক দুর্ঘটনা
দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে অগ্নিই টিনটিনকে নিজের সন্তানের মতো আগলে বড় করেছিল। তাই ভাইয়ের মুখে এমন সত্যি ও তিতা কথা শুনে সে মনে মনে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। এরই মধ্যে অগ্নির বিভাগের সহকর্মী ও পরম বন্ধু বুম্বা তাকে ফোন করে জানায় যে শহরের এক গোপন পরিত্যক্ত কারখানায় প্রচুর জাল নোট তৈরি হচ্ছে। অগ্নি অতিরিক্ত পুলিশ ফোর্স ডাকার অনুরোধ করলেও জেদি বুম্বা তার সহকারীকে নিয়ে একাই অভিযানে নেমে পড়ে এবং দুই পক্ষের মধ্যে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। অগ্নি ঠিক সময় মতো সেখানে দেবদূতের মতো পৌঁছে একাই সব অপরাধীদের খতম করে এবং বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার করে। কিন্তু তাদের পুলিশ বিভাগের বড় কর্মকর্তা আসলে ডোডোর সাথে গোপনে হাত মিলিয়েছিলেন এবং ডোডোর দেওয়া তথ্যের ভিত্তিতেই এই অভিযান হয়েছিল, যাতে প্রতিপক্ষ অশোক চৌধুরীর জাল নোটের ব্যবসা চিরতরে ধ্বংস করা যায়। পুলিশ কর্মকর্তা ডোডোর সাথে চুক্তি করেছিলেন যে এই জাল টাকাগুলো সংবাদ সম্মেলনে সাধারণ মানুষকে দেখিয়ে পরে রাতের অন্ধকারে ডোডোর কাছেই পাচার করে দেওয়া হবে। কিন্তু অগ্নি বড় কর্মকর্তার এই চরম অসততা ও চুক্তি বুঝতে পেরে উদ্ধারকৃত সমস্ত কোটি কোটি জাল নোটে নিজের লাইটার দিয়ে আগুন ধরিয়ে দেয়। কর্মকর্তার রুমে গিয়ে অগ্নি সরাসরি ডোডো এবং রাহুলের জাল নোটের নোংরা ব্যবসার কথা সবার সামনে ফাঁস করে দিলে কর্মকর্তা চরম ক্ষিপ্ত হয়ে তাদের দুজনকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে রুম থেকে বের করে দেয়। আবার কাহিনীর বর্তমান সময়ে ফিরে আসা হয়। ডোডো অগ্নির মাথায় পিস্তল ধরলেও তাকে সেই রাতে খুন করে না, বরং নিজেকে তার পুরনো বন্ধু বলে দাবি করে। অগ্নি কিছুই মনে করতে না পারায় ডোডো তাকে টেনে হিচড়ে হোটেলের বাইরে নিয়ে এসে নিজের বিশাল গুন্ডা বাহিনী দিয়ে পশুর মতো নির্মমভাবে পেটানো শুরু করে। মারধরের এক পর্যায়ে তারা আধমারা অগ্নিকে রাস্তা দিয়ে যাওয়া একটি চলন্ত গাড়ির কাঁচের ওপর থেকে ছুঁড়ে ফেলে দেয়। সেই গাড়িটি চালাচ্ছিল ছন্দা নামের এক রূপবতী মেয়ে, যে পেশায় একজন সরকারি ময়না তদন্তকারী ডক্টর। ছন্দা অগ্নিকে আগে থেকেই খুব ভালো করে চিনত এবং তাকে গভীর মায়ায় তুমি করে সম্বোধন করে। অগ্নি ছন্দার অসাধারণ রূপ দেখে এবং তার এত আপন আচরণ দেখে নিজের মেমোরি লসের কারণে মনে মনে চরম বিভ্রান্ত হয়ে পড়ে যে এই মেয়েটি তার প্রেমিকা নাকি বিবাহিত স্ত্রী। ছন্দা তাকে পরম যত্নে তার নিজের বড় বাড়িতে নিয়ে যায়, নতুন কাপড়ের ব্যবস্থা করে দেয় এবং নিজের হাতে তার ক্ষতস্থানে ওষুধ লাগিয়ে সেবা করে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে অগ্নি নিজেকে এক সম্পূর্ণ অচেলা ও বিলাসবহুল রুমে আবিষ্কার করে এবং ছন্দার রেখে যাওয়া ডায়েরির মতো এক চিঠি থেকে বিস্তারিত জানতে পারে সে এখন কার বাড়িতে সুরক্ষিত আছে। রঞ্জন বোস আবার ফোন করে অগ্নিকে রাহুল কেসের নতুন তদন্তকারী কর্মকর্তা অর্থাৎ তার পুরনো সেই পুলিশ বন্ধু বুম্বার সাথে দেখা করতে বলে। বোম্বা অগ্নির সাথে দেখা করতেই অতীতের রাগে ও ক্ষোভে তার নাক বরাবর এক সজোরে ঘুষি মারে। কাহিনীর পরবর্তী অংশে আবারও ১.৫ বছর আগের সেই করুণ সত্য দর্শকদের সামনে আসে। ছন্দা যখন মর্গে এক তরুণের লাশ পরীক্ষা করছিল, তখন অতিরিক্ত মাদক নেওয়ার কারণে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়। বোম্বা ও অগ্নি সেখানে তদন্তের স্বার্থে উপস্থিত ছিল। জাল নোটের কারখানায় অভিযানের সময় অগ্নির গুলি লেগেছিল, ছন্দাই প্রথম ডাক্তার হিসেবে তার সেই ক্ষতস্থানের চিকিৎসা করেছিল। সেখান থেকেই মূলত তাদের দুজনের প্রথম দেখা ও গভীর পরিচয়। বর্তমানে বোম্বা অগ্নিকে বুক চিরে সাবধান করে বলে যে অশোক ও রাহুলের এই হাই প্রোফাইল কেসটি অত্যন্ত বিপজ্জনক। তার মতো স্মৃতিহীন রোগীর এখান থেকে এখনই সরে যাওয়া উচিত। কিন্তু অগ্নি তার ডায়েরির লেখা দেখে জেদ ধরে সরাসরি অশোক চৌধুরীর আলিশান বাড়িতে গিয়ে হাজির হয়। অশোক তাকে নদীর ধারের সেই প্রেমিক যুগলের রেকর্ড করা মোবাইল ভিডিওটি দেখায় এবং বলে, ভিডিওর এই খুনিকে দেখতে অবিকল তোমার মতোই লাগে অগ্নি, কিন্তু তুমি তো আর নিজের হাতে আমার ছেলেকে মারোনি, তাই আসল অপরাধীকে তা তুমিই খুঁজে বের করো। অগ্নি এরপর ময়না তদন্তের রিপোর্ট নতুন করে চেক করতে ছন্দার সরকারি গবেষণাগারে যায় এবং জানতে পারে মৃত রাহুলের শরীরে এমন কিছু রাসায়নিক ও ক্ষতিকারক উপাদান পাওয়া গেছে যা সাধারণ মাদক নয়। এরপর সে ডোডোর হোটেলের বিশ্বস্ত ওয়েটার কেশবের সাথে দেখা করে। কেশব অগ্নিকে মনে করিয়ে দেয় যে অতীতে সেই অগ্নিকে ফোন করে টিনটিনের হোটেলে আসার গোপন খবর দিয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় টিনটিন নিজে কখনো মাদক না নিলেও তার কলেজের বন্ধুরা রাহুলের সাথে নিষিদ্ধ এলাকায় বসে নিয়মিত মাদক সেবন করত। একদিন রাহুল ও ডোডো মিলে তাদের বন্ধুদের দলের দুটি অসহায় মেয়েকে জোরপূর্বক নির্যাতন করার সময় টিনটিন আড়াল থেকে নিজের মোবাইলে তার পুরো ভিডিও রেকর্ড করে ফেলে। ডোডো তাকে হাতে নাতে ধরে ফেলে
এবং নির্মমভাবে পিটিয়ে টিনটিনের মুখে জোরপূর্বক প্রচুর মাদক গুজে দিয়ে কষিয়ে টেপ মেরে দেয় এবং শরীরে কড়া উপাদান পুশ করে ছাদ থেকে নিচে ফেলে দেয়। পুলিশ একে মাদকজনিত সাধারণ আত্মহত্যা বলে ফাইল বন্ধ করে দেয়। ভাইয়ের এই নিথর ও নীল হয়ে যাওয়া লাশ দেখে মর্গে অগ্নির সাজানো পৃথিবী এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সে রাগে, ক্ষোভে ও নিজের অপারগতায় ২৪ ঘণ্টা মদ্যপানে ডুবে থাকে। পরে বোম্বা ও অগ্নি মিলে টিনটিনের বান্ধবীদের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করলে রাজনৈতিক ও সামাজিক চাপে তারা মুখ বন্ধ রাখতে বাধ্য হয়। পরবর্তীতে সোনাইনা নামের রাহুলের এক উচ্ছৃঙ্খল প্রেমিকাকে জোর করে ধরে আদালতে তোলা হলেও ডোডোর জীবননাশের ভয়ে সে আদালতে সরাসরি বয়ান বদলে ফেলে এবং উল্টো অগ্নিকে ১ নম্বর মাদকাসক্ত বলে বিচারকের সামনে প্রমাণ করে। ফলে বিজ্ঞ আদালত ডোডো ও রাহুলকে সসম্মানে খালাস দিয়ে অগ্নির বিরুদ্ধে মানসিক ভারসাম্যহীনতার কারণে বিভাগীয় তদন্তের নির্দেশ দেয়। বর্তমানে ফিরে এসে অগ্নি সোনাইনার আবার দেখা পায়। সোনাইনা এবার নিজের খরচের টাকার বিনিময়ে অগ্নির কাছে সত্যিটা বলতে রাজি হয়। এক জনাকীর্ণ রেস্টুরেন্টে বসে সোনাইনা অগ্নির মোবাইলের ক্যামেরার সামনে সরাসরি স্বীকার করে যে টিনটিনকে ডোডোই ছাদ থেকে ফেলে খুন করেছিল এবং সে নিজে ডোডোর ভয়ে এতদিন মুখ খোলেনি। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, মেমরি লসের কারণে ১০ মিনিট পরেই মাথা চুলকে ভুলে যায় সে কেন সেখানে দাঁড়িয়ে আছে বা এই মেয়েটিই বাকে। সোনাইনা সব সত্যি জানালে অগ্নি লয়ার রঞ্জন বোসের কাছে আসে। সোনাইনার স্বীকারোক্তির ভিডিওটি দেখে রঞ্জন বলে, শুধু এই প্রমাণে লাভ হবে না, আরও জোরালো প্রমাণ লাগবে। তা না হলে আগেরবারের মতোই সোনাইনা আদালতে গিয়ে বয়ান বদলে ফেলবে। মেমরি লসের কারণে আগের ঘটনা অগ্নির মনে পড়ে না। রঞ্জন তখন অগ্নিকে ডায়েরি বের করে লিখতে বলে, আদালতে কি সোনাইনার এই ভিডিও দেখাতে হবে? কিন্তু অগ্নি সোনাইনার বাড়ির ঠিকানা নিতে ভুলে যায়। এরই মধ্যেই ডোডো এসে সোনাইনাকে রাস্তা থেকে তুলে নিয়ে যায়। অতীতেও সোনাইনা আদালতে অগ্নির সাথে বিশ্বাসঘাতকতা করে ডোডোর দলে যোগ দিয়েছিল। একদিন রাহুল চৌধুরী ফিরে ডোডোকে ধমক দিয়ে বলেছিল, তোমার জন্য আমার শহর ছাড়তে হয়েছিল আর তুমি একা একা ডিল করছো। এসব রাস্তার মেয়েদের যেন আর এই হোটেলে না দেখি। আদালতে আগেরবার হারার পর অগ্নি ডোডোকে জেলে ভরার জন্য রঞ্জনের কাছে সাহায্য চেয়েছিল এবং টিনটিনের খুনের বিচার পেতে রিয়াকে রাজি করিয়েছিল। বুম্বা এই ফাঁদ পাতার খেলায় না থাকলেও ডাক্তার ছন্দা অগ্নির পাশে ছিল। অগ্নির প্ল্যান অনুযায়ী রিয়া গোপন ক্যামেরাসহ ডোডোর হোটেলে যায়। ছন্দার দেওয়া নকল ড্রাগস ওয়েটার কেশবকে দিয়ে বলা হয়েছিল আসলের জায়গায় ওটা দিতে, কিন্তু বিশ্বাসঘাতক কেশব ডোডোর লোক হওয়ায় ডোডোর সব জেনে যায় এবং রিয়াকে আসল বিষাক্ত ড্রাগস দিয়ে মেরে ফেলে। অগ্নি রিয়াকে বাঁচাতে আসলেও ডোডোর গুন্ডারা তাকে ধরে ছাদ থেকে নিচে ফেলে দেয়। রিয়া মারা যায় এবং ছাদ থেকে পড়েও অগ্নি অলৌকিকভাবে বেঁচে গেলেও তার স্মৃতিশক্তি হারিয়ে যায়। এই ঘটনার ১ বছর পর কানিপুরে নতুন মার্ডার হলে অগ্নি আবার ফিরে আসে। বর্তমান সময়ে ডোডো সোনাইনাকেও রিয়ার মতো করে খুন করে। বুম্বা তদন্তে এসে সোনাইনার লাশ উদ্ধার করে এবং অগ্নিকে সেখানে দেখেও অগ্নি তাকে চিনতে পারে না। এরপর স্পাই কেশব অগ্নিকে ভুল বুঝিয়ে এক গোপন লোকেশনে ডাকে। সেখানে ডোডো সরাসরি পর্দায় এসে অগ্নির স্মৃতিহীনতা নিয়ে উপহাস করে এবং কেশব অগ্নির মাথায় পিস্তল ধরে। কেশব জানায় সেই অতীতে রিয়াকে আসল ড্রাগস দিয়ে মেরেছিল এবং টিনটিনের মৃত্যুর দিন অগ্নিকে জেনে শুনে দেরিতে ফোন করেছিল। ভাইয়ের মৃত্যুর কথা শুনে রেগে গিয়ে অগ্নি সবার সাথে লড়াইয়ে নামে। বুম্বাও তার ফোর্স নিয়ে লড়াইয়ে যোগ দেয়, কিন্তু কেশবের গুলিতে বুম্বা মারা যায়। সব হারিয়ে উন্মাদ হয়ে অগ্নি নিজের শরীরে অনেকগুলো ড্রাগস পুশ করে এক আসুরিক শক্তি পায়। সে কেশবকে মোটরবাইকের পেছনে বেঁধে টেনে হিঁচড়ে ডোডোর হোটেলের সামনে এনে খতম করে। ভেতরে ঢুকে সে একাই সব গুন্ডাদের মেরে ফেলে। ডোডো অগ্নিকে খলনায়ক আখ্যা দিলেও অগ্নি খালি হাতেই ডোডোকে পিটিয়ে রক্তাক্ত করে। ডোডো যখন মৃত্যুর মুখে দাঁড়িয়ে বলতে যাবে যে এই সমস্ত অপরাধের পেছনে আসল মাস্টারমাইন্ড কে, ঠিক তখনই আড়াল থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি গুলি করে ডোডোকে মেরে ফেলে। শেষের টুইস্ট, ৬ মাস পর অগ্নি এখন জেলে বন্দী। অশোক চৌধুরী মনে করে অগ্নি জেলেই সবচেয়ে নিরাপদে আছে,
ঠিক তখনই টেলিভিশনের ব্রেকিং নিউজে দেখা যায় ছন্দা এক রিহ্যাব সেন্টার উদ্বোধন করছে এবং জানাচ্ছে তার আসল নাম মধুচন্দ্রা রায়বর্মন। সে রায়বর্মন পরিবারের একমাত্র বেঁচে যাওয়া উত্তরাধিকারী, যাদের একসময় অশোক চৌধুরী পুড়িয়ে মেরেছিল। প্রকৃতপক্ষে ছন্দাই ছিল মূল মাস্টারমাইন্ড। সেই প্রতিশোধ নিতে ডোডোকে এনেছিল এবং পরে ডোডো নারী পাচারে জড়িয়ে পড়ায় ছন্দাই তাকে গুলি করে মারে। নেপথ্যের রহস্যময় ব্যক্তি বরদা এবং লয়ার রঞ্জন বসু ছিল ছন্দারই লোক। জেলে ছন্দা অগ্নির সাথে দেখা করে একটি ডায়েরি দেয়, যেখানে লেখা থাকে অশোক আর রঞ্জন তার শত্রু। ছন্দা চলে যাওয়ার সময় অগ্নি তাকে মধুচন্দ্রা বলে ডাক দেয়, যা প্রমাণ করে অগ্নির স্মৃতি পুরোপুরি মুছে যায়নি। আর একদম শেষ দৃশ্যে প্রকাশ পায় আসল সত্য। নদীর ধারে রাহুল চৌধুরীকে ডোডো নয়, নিজের ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে খোদ অগ্নি নিজেই খুন করেছিল এবং তাকে এই নিখুঁত চাল চলতে পেছন থেকে সম্পূর্ণ সাহায্য করেছিল খোদ লয়ার রঞ্জন বোস। এই রহস্যের ওপর ভিত্তি করেই শেষ হয় প্রথম সিজন। তো প্রথম সিজনের কাহিনী আপনাদের কাছে কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।